হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি আবারও উপস্থিত হয়েছি ইংলিশের একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকের যে আমাদের ইংলিশের ক্লাসটি এটা কিন্তু হতে চলেছে টেন্সের ওপর থেকে, ঠিক আছে। তো আজকের এই ক্লাসে কিন্তু আমরা টেন্স নিয়ে এর যে বেসিক জিনিসগুলো, ঠিক আছে, টেন্স নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। আর টেন্স দিয়ে আমাদের আপকামিং কোন কোন টপিকগুলোতে কাজে লাগবে পুরো বিষয় কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। আর তোমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এর এক্সামকে কিন্তু ফোকাস করে মিশন পুলিশ নামে একটি ব্যাচ লঞ্চ করেছে এবং এই ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা ডাব্লিউবিপি কনস্টেবলের পুরো সিলেবাস কিন্তু কভার করাচ্ছি, ঠিক আছে। তো যেরকমটা আজকে দেখতে পাচ্ছ যে ইংলিশের আমি আজকে টেন্স নিয়ে আলোচনা করব, সেরকম কিন্তু সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু ক্লাস করানো হয় পুরোপুরি রুটিন অনুযায়ী, ঠিক আছে। আমি রুটিনটাও তোমাদের কিছুক্ষণ পরেই দেখাবো যে কোন কোন বার কি কি সাবজেক্ট হয়, সমস্ত বিষয় আমি তোমাদের দেখিয়ে দেবো, কেমন। তো দেখো আজকের যে বিষয়টি এটা কিন্তু টেন্স নিয়ে আলোচনা করব। আর টেন্স তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে টেন্স কতটা গুরুত্বপূর্ণ, এবং টেন্স না জানলে আমাদের কিন্তু এরকম ইংলিশের অনেক টপিক আছে যেগুলো কিন্তু আমরা করতে পারবো না যদি আমরা টেন্স ভালোভাবে না জানি বা না বুঝতে পারি। তো সেই জন্য কিন্তু টেন্সটা খুব ভালোভাবে আমাদের জানতে হবে। তো এই জন্যই কিন্তু আজকে আমি টেন্সের ক্লাস শুরু করছি এবং আজকে কিন্তু তোমাদের পুরোপুরি আমি বেসিক জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো, কারণ তোমরা অনেকেই রয়েছো যারা হচ্ছে ইংলিশ মনে করো যে অনেকটা তোমরা ভয় পাও ইংলিশ দেখি, তাই না। তো সবার কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই বেসিক ক্লাসটি নিয়ে এসেছি। টেন্স জিনিসটা কি, এর কতগুলো ভাগ রয়েছে, আবার সেই ভাগগুলোর আবার ফার্দার কতগুলো ভাগ আছে, সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করব। আর টেন্স দিয়ে আমরা আপকামিং কোন কোন ইংলিশ টপিকগুলো আমরা করতে পারবো সেই বিষয়েও কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তো সেই জন্য তোমাদের কিন্তু অবশ্যই এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো চলো ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে তোমরা একবার ক্লাসের রুটিনটা দেখে নাও। রুটিনে কি বলেছে, ডাব্লিউপি মিশন পুলিশ ব্যাচ রুটিন দেখো বলা আছে এখানে কিন্তু আমাদের রবিবার থেকে শনিবার প্রত্যেক দিনই কিন্তু ক্লাস করানো হয়। সময় আমাদের এখানে দুটো দেওয়া রয়েছে, একটা হচ্ছে সকাল 9টা আর একটা হচ্ছে কি সন্ধ্যা 7টা, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রিজনিং আছে, তাই না, রিজনিং আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, সমস্ত কিছু অর্থনীতি, ইতিহাস, ইংরেজি সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি যেই ক্লাসটি করাই সেটা একটু আমি বলে দিই। দেখো আমাদের কিন্তু একটি ইংলিশ ক্লাস রয়েছে সোমবার সন্ধ্যা 7টার সময়, আরেকটি রয়েছে বৃহস্পতিবার, এটাও কিন্তু সন্ধ্যা 7টার সময় রয়েছে। তোমরা এটা চাইলে স্ক্রিনশট করে নাও। তোমরা এই রুটিনের টাইম অনুযায়ী তোমরা আমাদের চ্যানেলে চলে আসবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ক্লাসগুলো পেয়ে যাবে। তো তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো, কেমন। আচ্ছা, এইবার কিন্তু আমরা আমাদের মেন যে আলোচনার বিষয় যেটা হচ্ছে কি আমাদের আজকে বিষয় সেটা হচ্ছে টেন্স। তো টেন্স নিয়ে কিন্তু এবার আমি আলোচনা শুরু করব, একদম বেসিক থেকে শুরু করব যাতে করে তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা না হয়। আর এটাও তোমাদের আমি বলে দিব যে টেন্স যদি আমরা না শিখি তাহলে এর পরবর্তী কোন কোন চ্যাপ্টারগুলো আমরা করতে পারবো না বা বুঝতে পারবো না, ঠিক আছে। সমস্ত বিষয় কিন্তু আলোচনা করব, তো সেই জন্য তোমাদের কিন্তু ক্লাসটা পুরোটা দেখতে হবে। দেখো তো আলোচনার বিষয় কি, আলোচনার বিষয় হচ্ছে টেন্স। তো টেন্স জিনিসটা কি, টেন্সের বাংলা মানে বললে বলতে হয় ক্রিয়ার কাল। কি বললাম, ক্রিয়ার কাল। আচ্ছা, বাংলাটাও লিখে দিই এখানে আমি। কি বললাম বলো প্রত্যেকে, ক্রিয়ার কাল। এবার ক্রিয়া মানে কি, ক্রিয়া মানে কাজ, তাই না। আর কাল মানে বলতে পারো সময়। তার মানে কাজের যে সময়, কোন কাজটা কোন সময় হচ্ছে বা কোন কালে হচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো কাল কতগুলো, 3টা, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তাহলে আমরা আমাদের যত কাজ করি, আমরা যত কাজ করি সব কিন্তু কাজের মধ্যেই আমাদের কিন্তু কালের উল্লেখ থাকে, সময়ের উল্লেখ থাকে। হয় সেটা বর্তমান, না হলে তা অতীত, না হলে সেটা হচ্ছে কি ভবিষ্যৎ। তুমি যে কোনো বাক্য তুমি তৈরি করো,
ঠিক আছে, যে কোনো সেখানে তুমি কাজের কথা উল্লেখ করো, দেখবা সেখানে কোনো না কোনো কিন্তু কাল অটোমেটিক্যালি চলে আসবে। আমি ভাত খাই, আমি একটা বাক্য বললাম কি আমি ভাত খাই, তো এই বাক্যটার মধ্যে কাজ কোনটা? ভাত খাওয়া একটা কাজ। তো এই কাজটা কোন সময়কে রিপ্রেজেন্ট করছে? বর্তমান, অতীত না ভবিষ্যৎ? তোমরা প্রত্যেকে কি বলবা? প্রত্যেকেই তোমরা বলবা যে আমি ভাত খাই এটা হচ্ছে আমার বর্তমানের কোনো একটা মনে করো যে সাধারণ কাজকে বোঝাচ্ছে, তো বর্তমান কালকে বোঝাচ্ছে। আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। তোমাদের আমি বাক্যগুলো লিখে দিচ্ছি, হ্যাঁ, যাতে করে কোনো রকম অসুবিধা না হয়। আমি ভাত খাই। আগে তোমাদের বাংলা দিয়ে একটুখানি আমি জিনিসটা ক্লিয়ার করে দেই, তারপরে আমি ইংলিশটা শুরু করছি, কেমন? পরেরটা কি বললাম? আমি ভাত খেয়েছিলাম। প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস যা বলবো প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে শুনবে। দেখো, এই যে আমরা টেন্সটা যে পড়ছি, টেন্স মানে বলে দিয়েছি প্রথমে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল মানে কি? তার মানে টেন্স মানেই ক্রিয়ার সঙ্গে সম্বন্ধিত কোনো কিছু, মানে ক্রিয়ার সময়টা বোঝাবে, কালটা বোঝাবে, তাই না? কাল মানেই বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তাহলে প্রথম বাক্যের মধ্যে কোনটা আমাদের বলতো ক্রিয়াপদ? এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। আমরা প্রত্যেকেই জানি যে বাংলা বাক্যের যে গঠন, একটা যে বাক্যের যে গঠন, সেই গঠনটা কি হয়? প্রথমে হচ্ছে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। কর্তা, কর্ম, ক্রিয়া। কর্তা মানে যে কাজ করে, ক্রিয়া যার দ্বারা কাজ করা হয়, যে শব্দ দ্বারা কাজ করা বোঝানো হয়, আর কর্ম মানে হচ্ছে কাজের প্রভাব যার উপর এসে পড়ে তাকে আমরা কর্ম বলি। তো এই হচ্ছে কর্তা, কর্ম, আর হচ্ছে কি ক্রিয়া। এইবার এই একটা ক্রিয়া। দ্বিতীয় বাক্যে খেয়েছিলাম, খাওয়া, খেয়েছিলাম একটা কাজ, খাবো এটা একটা কাজ। এই তিনটাই কিন্তু আমাদের ক্রিয়াপদ। এবার তিনটা ক্রিয়াপদ কি সেম? তিনটা ক্রিয়াপদকে কি দিয়ে আমাদের একই রকম কি কাল বোঝাচ্ছে? যে বর্তমান কিংবা শুধুমাত্র অতীত কিংবা শুধুমাত্র ভবিষ্যৎ কি বোঝাচ্ছে? অবশ্যই না। এই তিনটা ক্রিয়াপদ দিয়ে কিন্তু আমাদের তিনটা কাল বোঝাচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকেই জিনিসটা বুঝতে পারছো, তবুও কিন্তু আমি একবার তোমাদের বেসিক জিনিসটা বলে দিচ্ছি। প্রথম বাক্যের যে খাই, প্রথম বাক্যের যে খাই, এই খাইটা কি বলতো আমাদের? এই খাই কিন্তু আমাদের কোন কাল বলো? প্রত্যেকে বলো, বর্তমান, ভবিষ্যৎ নাকি অতীত? কোনটা? প্রত্যেকে বলবা যে আমি খাই, এটা কিন্তু আমাদের বোঝাচ্ছে বর্তমান কালকে, বর্তমান কালকে কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে? সেম ভাবে আমি ভাত খেয়েছিলাম, এই যে ছিল, ছিলে, ছিলাম, এইরকম যদি আমাদের ক্রিয়াপদের শেষে থাকে, আমরা প্রত্যেকেই জানি সেটাকে আমরা বলি অতীতকাল। কোন কাল? অতীতকাল, তাই তো? সেম ভাবে আমি ভাত খাবো, খাবো আমি কি খেয়েছি বা খেয়েছিলাম বোঝাচ্ছে না, একটা ভবিষ্যতের কথা বলছে। আমি ভাত খাবো, এখনো কিন্তু খাইনি, তাহলে এটা কি হবে? এটা কিন্তু হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ। কি হয়ে যাবে এটা আমাদের? এটা কিন্তু হয়ে যাবে আমাদের ভবিষ্যৎকাল। বোঝা গিয়েছে? আশা করি তোমরা বাংলা দিয়ে বুঝতে পারলে যে ক্রিয়ার কাল মানে কি। ক্রিয়ার কাল যদি বুঝতে পারো তাহলে তোমরা ধরে চলো তোমরা টেন্সটাও বুঝে গেলা যে টেন্স জিনিসটা কি। ক্রিয়াপদের কাল বোঝানোর যে কাজটা করে, ক্রিয়াপদটা কোন সময় হচ্ছে, বর্তমান, অতীত নাকি ভবিষ্যৎ, এই যে ক্রিয়ার কালটা যে বোঝানো, এটাকেই আমরা বলি হচ্ছে টেন্স। বোঝা গিয়েছে? আর টেন্স করতে গেলে কিন্তু ক্রিয়াপদের অবশ্যই তোমাদের প্রয়োজন থাকবে, বাক্যের মধ্যে ক্রিয়াপদকে থাকতেই হবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবো না যে ক্রিয়াপদটা আমাদের বর্তমান, অতীত নাকি ভবিষ্যৎ। বোঝা গিয়েছে? তাহলে খাই, তাই না? খাই, খাও, খাই এগুলো বর্তমান হয়। খেয়েছিল, খেয়েছিলাম, খেয়েছিলে এগুলো হচ্ছে অতীতকাল। যাবো, যাবে, যাবি, সরি এটা তো খাবো আছে না, খাবো, খাবে, খাবি, কিংবা যাবো, যাবে, যাবি এটাও বলতে পারো, তাই না? তো এগুলো কিন্তু আমাদের কি ভবিষ্যৎকাল। বুঝতে পেরেছো? তো এই যে বর্তমান, অতীত আর হচ্ছে ভবিষ্যৎ, এই যে তিনটা কাল বাংলাতে পড়ি, সেই রকম ভাবে আমাদের ইংলিশেও কিন্তু টেন্সের যে প্রকারভেদ সেটা কিন্তু তিনটা, মেনলি তিনটা কিন্তু টাইপ: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট
পাস্ট, ফিউচার। আবার কিন্তু ফার্দার এগুলোকেও কিন্তু অনেক ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্সকে ভাগ করা যায়, পাস্ট টেন্সকে ভাগ করা যায়, আবার ফিউচার টেন্সকেও ভাগ করা যায়। তো সেগুলো বিষয়ে কিন্তু আমি অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আশা করি তোমরা এই জায়গাটা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে ক্রিয়াপদের মাধ্যমেই কিন্তু বুঝতে পারি যে সেটা আমাদের কোন কালকে রিপ্রেজেন্ট করছে, বর্তমান, ভবিষ্যৎ নাকি অতীত। বাংলাতেও যা, ইংলিশেও তা। শুধুমাত্র এখানে আমরা যেরকম বাংলায় লিখলাম শব্দগুলো, পদগুলো যে বাংলায় লিখলাম সেগুলো কিন্তু আমরা এরপরে ইংলিশে তোমাদের লিখে আমি দেখাবো। বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু বেসিকটা কিন্তু ক্লিয়ার করানোর জন্যই কিন্তু বাংলাতে আমি বোঝাচ্ছি প্রথমে, যে আগে বেসিকটা তোমরা ক্লিয়ার করো যে ক্রিয়ার কাল এটার মানেই কিন্তু হচ্ছে টেন্স। ক্রিয়ার কাল বুঝতে পারা মানে তুমি টেন্স বুঝে গেলা। কনসেপ্টটা একই, শুধুমাত্র ইংলিশে টেন্স, বাংলায় কাল। বোঝা গিয়েছে? একই জিনিস। তো এবার কিন্তু আমি টেন্সের তোমাদের ভাগগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর আরো কি কি ভাগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে টেন্স দিয়ে আমরা আপকামিং কোন কোন টপিকগুলো করতে পারবো বা কোন কোন টপিকগুলো শুরু করলে টেন্স আমাকে আগে থেকেই জানতে হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। কেমন? তো চলো, তো প্রথমে আমরা টেন্সের যতগুলো ভাগ আছে সেই ভাগগুলো প্রথমে দেখে নিব। দেখো, আশা করি তোমরা প্রত্যেকেই জানো টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। তো তবু যেহেতু বেসিক ক্লাস, তো সেই জন্য আমি তোমাদের একদম বেসিক থেকেই করাচ্ছি, যাতে কোনো রকম তোমাদের অসুবিধা না হয় যে এটা কি হলো, এটা কোত্থেকে আসলো, কি ব্যাপার, তাই না? তো সমস্ত বিষয় কিন্তু করানোর জন্য আমি একদম বেসিক থেকে তোমাদের শুরু করছি। যারা তোমরা ইংরেজি নিয়ে যারা তোমরা ভয় পাও তাদের বলছি তোমরা একটু দেখো ক্লাসগুলো, আশা করি তোমাদের কোনো রকম ভয় থাকবে না। আর যারা তোমরা মোটামুটি ইংলিশটা পারো তাদেরকেও বলবো তোমরাও দেখো। দেখা গেল যে তোমাদের ছোট ছোট কিছু কনসেপ্ট হয়তো তোমরা হয়তো কনফিউজ তোমাদের আছে, বা তোমাদের অনেক সময় অনেক রকম বিভ্রান্ত হয় টেন্স নিয়ে, তো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তো তোমরা প্রত্যেকেই কিন্তু ক্লাসটা দেখো। তো দেখো, টেন্সের প্রথমটা হচ্ছে কি? প্রেজেন্ট। কি বললাম? প্রেজেন্ট। তারপরে কি? দ্বিতীয় হচ্ছে পাস্ট, আর তৃতীয় হচ্ছে কি? ফিউচার। ঠিক আছে? প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। কি বললাম? প্রেজেন্ট মানেই কিন্তু বর্তমান। ঠিক আছে? পাস্ট মানে হচ্ছে অতীত, তাই তো? আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। বোঝা গিয়েছে? যদি কাজটা বর্তমানকে রিপ্রেজেন্ট করে, তাই তো, তাহলে হবে প্রেজেন্ট। যদি কাজটা অতীতকে রিপ্রেজেন্ট করে তাহলে হবে পাস্ট। আর যদি কাজটা আমাদের ভবিষ্যৎকে রিপ্রেজেন্ট করে তাহলে সেটা হবে কি? ফিউচার। বোঝা গিয়েছে? বর্তমানের কাল মানে বর্তমানের যে কাজগুলো সেগুলো হচ্ছে কি? প্রেজেন্ট। আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, তো এগুলো কি? বর্তমানকে রিপ্রেজেন্ট করছে। সমস্ত বিষয় কিন্তু আলোচনা করব আমি। অতীত বললে কি হবে? আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, এরকম করে বলতে পারি আমরা। ভবিষ্যতের ক্ষেত্রে কি হবে? আমি ভাত খাবো, আমি ভাত খাইতে থাকিব, এরকম কিন্তু বাক্যগুলো হলে কি হবে? ফিউচার টেন্স হবে। বুঝতে পেরেছো? এইবার তোমরা আগেও যেহেতু দেখলে যে বর্তমান মানে প্রেজেন্ট, অতীত মানে পাস্ট, তাই না? ভবিষ্যৎ মানে হচ্ছে কি? ফিউচার। এই তিনটাই কিন্তু ভাগ রয়েছে আমাদের টেন্সের ক্ষেত্রে। এইবার দ্বিতীয় স্টেপে কিন্তু আমাদের শিখতে হবে কি? যে এই যে প্রেজেন্টের কিন্তু চারটা আরো ভাগ আছে। কতগুলো ভাগ আছে বললাম? চারটা কিন্তু ভাগ আছে। বোঝা গিয়েছে? আবার সেম ভাবে পাস্টেরও কিন্তু কতগুলো ভাগ আছে? চারটা কিন্তু ভাগ আছে। আবার ফিউচারের কতগুলো ভাগ? চারটা কিন্তু ভাগ আছে। ঠিক আছে? খুব সহজ করে বোঝাচ্ছি। দেখো, প্রেজেন্টটা তোমরা জাস্ট মনে রাখবা, পাস্ট ফিউচার এমনিতেই হয়ে যাবে ভাগগুলোর নাম। কেমন? দেখো, একটা প্রথমে কি? প্রথমটা লিখলাম হচ্ছে কি? প্রেজেন্ট ইনডেফিনিট। তো আমি শুধুমাত্র ইনডেফিনিট লিখছি। কেমন? প্রেজেন্ট কি? ইনডেফিনিট। ঠিক আছে? দ্বিতীয় কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে?
প্রেজেন্ট পারফেক্ট, আর 4 নাম্বার কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গিয়েছে? এই কিন্তু 4টা ভাগ প্রেজেন্টে। এবার তুমি যদি এই 4টার নাম মনে রাখতে পারো, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, সিরিয়ালি কিন্তু মনে রাখতে লাগবে, সিরিয়ালি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এতটুক মুখস্থ রাখলে সেম ভাবে আমি এখানে লিখছি না, হ্যাঁ, পাস্ট কি হবে ইনডেফিনিট, পাস্ট কি হবে কন্টিনিউয়াস, তাই তো? তারপরে কি হবে পাস্ট পারফেক্ট, তারপরে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাম কিন্তু একই, শুধুমাত্র প্রেজেন্টের জায়গা হয়ে যাবে কি পাস্ট। বোঝা গিয়েছে? আমি এই যে কথাগুলো যে বলছি তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে রিপিট করবা, রিপিট। যদি খুব ভালো করে টেন্স কমপ্লিট করতে চাও তাহলে শুধুমাত্র কিন্তু এই ক্লাসটি দেখলে হবে না। আমি যেরকম ভাবে কথা বলছি বা আমি যে বারবার জিনিসগুলো রিপিট করছি, আমি কিন্তু একবার বলেই কিন্তু ছেড়ে দিতে পারতাম, কিন্তু একবার আমি কেন ছাড়ছি না, কারণ অনেক স্টুডেন্টই আছে, আমি অনলাইনেও দেখি এবং অফলাইনে তো দেখেই আসছি যে প্রত্যেকটা স্টুডেন্ট, মনে করো যে বেশিরভাগই আমি দেখি, বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে তাদের কিন্তু ইংরেজি নিয়ে কিন্তু অনেক রকম কিন্তু সমস্যা থাকে। তো সেই জন্যই কিন্তু আমি খুব কিন্তু স্লোলি কিন্তু তোমাদের বোঝাচ্ছি, খুব কিন্তু স্পিডে কিন্তু বোঝাচ্ছি না। আর একটা জিনিস কিন্তু বারবার বলছি, এবার বারবার কেন বলছি, তোমরা আমার সঙ্গে রিপিট করো, তাহলে তোমাদের কিন্তু ক্লাসটা শেষও হবে, তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। বোঝা গিয়েছে? তো দেখো প্রেজেন্ট যেরকম ভাবে হলো সেরকম ভাবে পাস্ট হলো, তাহলে ফিউচারটা কি অন্য কিছু হবে? অবশ্যই না, ফিউচারটাও সেম ভাবেই হবে। কি হবে ফিউচার? বলো কি হবে ইনডেফিনিট, তাই তো? 2 নাম্বার কি ফিউচার কন্টিনিউয়াস, 3 নাম্বার কি ফিউচার পারফেক্ট, ঠিক আছে? 4 নাম্বার কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো নাকি? এই কিন্তু আমাদের বলতে পারো যে 3টা টেন্স। দেখো আমি নাম্বারিং করে দিচ্ছি এখানে। টেন্সের প্রথমে আমরা ভাগ করলাম কয় ভাগে? 3 ভাগে ভাগ করলাম, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে কি ফিউচার, 3 ভাগে ভাগ করলাম। এইবার তারপরে কিন্তু আমরা আবার দেখলাম কি প্রেজেন্টকে 4 ভাগে ভাগ করা আছে, পাস্টকে 4 ভাগে ভাগ করা আছে, ফিউচারকে কিন্তু 4 ভাগে ভাগ করা আছে। বোঝা গিয়েছে? তাহলে যদি আমি প্রশ্ন করি টেন্স কয় প্রকার, কি উত্তর করবে বলো? টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এবার যদি প্রশ্নটা হয় এরকম যে প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, ফিউচার টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে কি বলবা? প্রেজেন্টকে 4 ভাগে, পাস্টকেও 4 ভাগে, ফিউচারকেও 4 ভাগে। তাহলে মোট কিন্তু বলতে পারো যে 3 4 কত 12টা কিন্তু ভাগ আমাদের এখানে পড়তে হবে। বোঝা গিয়েছে? 12টা ভাগ কিন্তু আমাদের এখানে পড়তে হবে। তো এগুলো কিন্তু একদমই স্কিপ করা যাবে না, কারণ এগুলোকে স্কিপ করলে কিন্তু আমাদের অনেক এরকম টপিক আছে যেগুলো আমরা কিন্তু একদমই বুঝতে পারবো না যদি টেন্স না ভালোভাবে বুঝি বা শিখি। বোঝা গিয়েছে? এই জন্যই কিন্তু আমি টেন্সটার উপর এত জোর দিচ্ছি। আমি কিন্তু প্রথম দিন এসেই কিন্তু প্রেজেন্ট দিয়ে শুরু করিনি, পাস্ট দিয়ে কিন্তু সরাসরি কিন্তু ইনডেফিনিট কন্টিনিউয়াস কিন্তু শুরু করিনি। এর পিছনে কারণ একটাই, যেহেতু আমাদের স্টুডেন্টদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টেন্স নিয়ে সমস্যা, সেই জন্য আমি তোমাদের টেন্সের আগে বেসিক এবং টেন্সের যে গুরুত্ব তা নিয়ে বোঝাবো। তারপরে কিন্তু নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের একদিন করাবো প্রেজেন্ট, একদিন করাবো পাস্ট, একদিন করাবো হচ্ছে ফিউচার। ঠিক আছে? কোনো যাতে সমস্যা কারো না হয়। বোঝা গিয়েছে? তো তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের একটুখানি আজকে আইডিয়া দিব যে কি করে জিনিসগুলো আমরা পড়বো। ঠিক আছে? তো প্রথমে তোমাদের যে প্রথম যে আমাদের স্টেপ সেটা কি হবে, সেটা কিন্তু আমাদের এই নামগুলো কিন্তু মুখস্থ তোমাদের রাখতে হবে। নাম মুখস্থ ছাড়া কিন্তু এই জিনিসগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো দেখো আমি প্রেজেন্ট, যেমন দেখো আমি প্রেজেন্টটা ধরে চলছি আজকে। ঠিক আছে? শুধুমাত্র প্রেজেন্টটা নিয়ে জাস্ট একটু আলোচনা করব। ঠিক আছে? কারণ এটা কিন্তু আমি আজকে আলোচনা করছি না। দেখো তো এইবার এই যে প্রেজেন্ট টেন্স, আমি বললাম কি প্রেজেন্ট ইনডেফিনিট বললাম না, বলো তো? প্রেজেন্ট কি বললাম? ইনডেফিনিট টেন্স বললাম না, বলো তো? প্রথমটা
তো এটা আমরা শিখবো কি করে বলো, শিখবো কি করে, জাস্ট একটা আজকে আইডিয়া দিচ্ছি আমি, ঠিক আছে। দেখো এখানে আমরা প্রথমে দেখবো হচ্ছে কি বলতো, এর ডেফিনেশন, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে বা কোন কাজগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি, ঠিক আছে। যেমন বর্তমানকালের কোনো সাধারণ কাজ, অভ্যাসগত যে কাজগুলো আমরা করি, কিংবা যেই কাজগুলো চিরন্তন সত্য কাজ, সেগুলো কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে। এবার সবই তো বুঝতে পারলাম যে কোনো বর্তমানে সাধারণ কাজ কিংবা অভ্যাসবশত কাজ কিংবা চিরন্তন সত্য কাজ। আমি প্রতিদিন সকালে হাঁটি, তাহলে প্রতিদিন সকালে হাঁটা একটা কি অভ্যাসবশত কাজ, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অবশ্যই, তাই কিনা বলো, বুঝতে পারছো তো নাকি? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে কথাগুলো তোমাদের মানে বোঝা যাচ্ছে কি না, যে এই যে কনসেপ্টগুলো তোমরা বুঝতে পারছো কি না। এইবার চিরন্তন সত্য কোনটা, আমরা বলতে পারি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য বাক্য, তো সেটাও কি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো কথা হচ্ছে আমরা তো নর্মালি বাংলায় তো বলতেই পারলাম যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না, আমি প্রতিদিন সকালে হাঁটি। এবার ইংলিশে বললে কি করে বলবো, বা ইংলিশে সেই বাক্যটাকে কি করে আমি ট্রান্সলেট করব, বা যদি কোনো সময় প্রয়োজন হয় যে আমার সেই কথাটা যে সূর্য পূর্ব দিকে ওঠে, আমি প্রতিদিন সকালে হাঁটি, এই কথাটাকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে কিভাবে ট্রান্সলেট করতে হবে, তাই তো। তো এর জন্য কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা টেন্সের, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে না, প্রত্যেকটি টেন্সের সংজ্ঞা ডেফিনেশন তো জানতেই হবে, কোন কাজগুলোকে আমরা ইনডেফিনিট কন্টিনিউয়াস এগুলো তো জানতেই হবে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা টেন্সের কিন্তু একটা করে গঠন আছে, বাক্যের কিন্তু গঠন আছে, সেই গঠনটা তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। তোমাদের আমি জাস্ট বোঝানোর জন্য একটা এই টেন্সেরই গঠন তোমাদের সামনে তুলে ধরছি আমি, দেখো এটা আমি পরের দিন কিন্তু আরো ভালো করে বোঝাবো। গঠনটা কি, সাবজেক্ট প্লাস V1, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস হচ্ছে কি অবজেক্ট, কি বললাম অবজেক্ট। তো প্রথমে কি এক নাম্বার জায়গায় বসবে হচ্ছে কি সাবজেক্ট বসবে, কর্তা বসবে। 2 নাম্বার জায়গায় বসবে ভার্ব, ক্রিয়া। তো ক্রিয়ার মানে যেটা বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম তোমরা প্রত্যেকেই জানো, ভার্বের 3টা ফর্ম হয়, V1 যেটাকে আমরা V2 এবং V3 বলি সংক্ষিপ্তভাবে। V1 মানে প্রেজেন্ট, V2 মানে পাস্ট, আর V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা PP ফর্ম বলে থাকি, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা নিয়ম আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন, কি বললাম থার্ড পারসন, তার সঙ্গে সঙ্গে কি যদি আমাদের সিঙ্গুলার যদি নাম্বার হয়, তাহলে কিন্তু আমাদের কি হবে, তাহলে কিন্তু আমাদের সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু আমাদের কি হবে, ভার্বের সঙ্গে কখনো এস আবার কিন্তু কখনো কি ইএস যুক্ত হবে, বোঝা গিয়েছে। তো এই যে আমি বললাম যে সূর্য পূর্ব দিকে ওঠে, আমি বাক্যটা তোমাদের বলে দিই এই গঠন অনুযায়ী। দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে কি হবে দা সান, এটা কি সাবজেক্ট আমাদের লেখা হয়ে গেল। এবার ভার্বটা কি ওঠা, রাইজ, তাই না, তাহলে কি হবে রাইজ হবে। এবার শুধুমাত্র কি রাইজ লিখলে হবে না, কেন হবে না বলো তো, কারণ দেখো সূর্য কি থার্ড পারসন, তার সঙ্গে সঙ্গে সিঙ্গুলার নাম্বার, তাই না, আমি তুমি এর মধ্যে তো পড়ে না, তার মানে এটা আমাদের থার্ড পারসন, তার সঙ্গে সঙ্গে সিঙ্গুলার নাম্বার, তো এস যুক্ত হবে। দ্য সান রাইজেস, তারপরে বাক্যের বাকি অংশ বা অবজেক্ট কি লিখতে লাগবে, ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, অবজেক্ট বা বাক্যের বাকি অংশ, ঠিক আছে, তা কিন্তু লিখতে লাগবে ভার্বের পরে। সেম ভাবে এটা তো চিরন্তন সত্য বাক্য গেল। সেম ভাবে আমি একটা বাক্য কি বলেছিলাম, অভ্যাসগত বাক্যটা, অভ্যাসবশত যে কাজগুলো করে থাকি সেরকম বাক্য, আমি প্রতিদিন সকালে হাঁটি, তাহলে কি হবে আই হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তাহলে হাঁটি ওটার ভার্ব, তাহলে হাঁটা ইংলিশ কি ওয়াক বলতে হবে। তো এবার ওয়াকের সঙ্গে কি এস বা ইএস বসবে, অবশ্যই না, কেন, কারণ আই কিন্তু আমাদের থার্ড পারসন না, এটা কি ফার্স্ট পারসন। তো এই জন্য আমাদের কিন্তু ভার্বের যে বেস ফর্ম ওটাই বসবে, আই ওয়াক, কি হবে কি বলেছিলাম সকালে, তাই তো, আই ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং,
হয়ে গেল বাক্য। তাহলে এই দেখো আমি যে চিরন্তন সত্য বাক্য, আমি যে অভ্যাসবশত যে বাক্যগুলো আমি লিখলাম, এটা আমি কোন টেন্সের গঠন অনুযায়ী লিখলাম, সেটা কিন্তু আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিন্তু গঠন অনুযায়ী লিখলাম। তো এই যে আমাদের মনে করো জাস্ট আমি তোমাদের একটা কাজের ধরনটা দেখালাম, তো এরকম কিন্তু বর্তমানের মধ্যে কোনো কাজ কোনো সময় মনে করো চলছে, কোনো কাজ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে, কিংবা কোনো কাজ কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলছে, এগুলো প্রত্যেকটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কখনো হবে প্রেজেন্ট ইনডেফিনিট, কখনো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কখনো হবে পারফেক্ট, কখনো হবে পারফেক্ট কন্টিনিউয়াস। তো সেগুলো কিন্তু জানতে গেলে তোমাদের অবশ্যই এর পরের ক্লাসগুলো তোমাদের দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা সমস্ত ধরনের বর্তমানের কাজ, অতীতকালের কাজ, ভবিষ্যৎকালের কাজগুলো বুঝতে পারবে। তার সঙ্গে সঙ্গে আবারও বলছি, এই যে 12টা যে আমরা ভাগগুলো পড়বো, প্রেজেন্ট 4টা, পাস্ট 4টা, ফিউচার 4টা, এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই গঠনগুলো। বোঝা গিয়েছে? তো আমি কিন্তু সমস্ত তোমাদের জিনিসগুলো করাবো। আর এই গঠনগুলো কেন বলতো গুরুত্বপূর্ণ, দেখো সেটা নিয়েও কিন্তু আলোচনা করব আমি। তো মোটামুটি ধরে চলো আমাদের কিন্তু টেন্স আমি এতটুকু আজকে তোমাদের করালাম। এইবার টেন্সটা কোন কোন টপিকের জন্য পরবর্তী আমাদের কাজে লাগবে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিব। আর গঠনটা কেন গুরুত্বপূর্ণ তা নিয়েও কিন্তু আলোচনা করব। ঠিক আছে? দেখো টেন্সের যে গঠন, ঠিক আছে, টেন্সের যে গঠন, এই গঠন যদি জানো তুমি, তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবা হচ্ছে ভয়েস। ভয়েস কত প্রকার? 2 প্রকার, অ্যাক্টিভ আর হচ্ছে কি প্যাসিভ, তাই তো? তো এই ভয়েস করতে গেলে তোমাকে টেন্সের প্রত্যেকটার গঠন খুব ভালোভাবে জানতে হবে। আর টেন্সের গঠনগুলোই হচ্ছে অ্যাক্টিভ হিসেবে কিন্তু বিবেচিত হয়। প্যাসিভটা আমাদের নতুন করে আবার শিখতে হবে টেন্সের বাইরে গিয়েও। কিন্তু টেন্সের যে আমি যে গঠনগুলো করাবো তোমাদের 12টা টেন্স, তার মধ্যে তোমাদের 8টা টেন্সের ভয়েস হবে, 8টি টেন্সের ভয়েস হবে। ঠিক আছে? সব আমি করাবো এগুলো। তো এইবার সেই 8টির গঠনে কিন্তু অ্যাক্টিভ হিসেবে বিবেচিত হবে। প্যাসিভটা নতুন করে শিখতে হবে, কোনো চাপ নেই। এবং তার মধ্যে কিন্তু এগুলোর মধ্যে আমি ট্রিক্সও তোমাদের দেবো, ট্রিক্স। ঠিক আছে? টেন্স বলো, ভয়েস বলো, ঠিক আছে, সবার ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের ট্রিক্স দিব। তো ট্রিক্সগুলো জানতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু ক্লাস এর পরবর্তীগুলো দেখতে হবে। তো ভয়েস তুমি যদি টেন্স বাদে যদি ভয়েস শুরু করো, তাহলে কিন্তু তুমি ভয়েসের কিচ্ছু বুঝতে পারবে না, আগে তোমার টেন্স শিখতে হবে। 2 নম্বরে ন্যারেশন। ঠিক আছে? কি বললাম? ন্যারেশন, ডাইরেক্ট আর হচ্ছে কি ইনডাইরেক্ট, তাই তো? তো ন্যারেশন করতে গেলেও কিন্তু তোমার প্রথমে টেন্স জানতে হবে, তারপরে তোমাকে ন্যারেশন শুরু করতে হবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। এবং ভয়েস ন্যারেশন বাদেও তোমাদের কিন্তু আমি বলেছিলাম না স্পটিং এরর, বারংবার এই কথাটা বলি না আমি, স্পটিং এরর। তো স্পটিং এররের ক্ষেত্রেও কিন্তু টেন্সের অনেক কিন্তু ভূমিকা রয়েছে, মানে ভুল বের করা। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এই টেন্স যদি জানো, তাহলে কিন্তু তোমাদের আরেকটা টপিক কি, সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও কিন্তু অনেক সময় তোমাদের আসে এই টেন্সের উপর ভিত্তি করে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে? শূন্যস্থান পূরণ। ঠিক আছে? তো দেখো টেন্স না জানলে তুমি কিন্তু ভয়েস শুরু করতে পারবা না, ন্যারেশন শুরু করতে পারবা না বা বুঝতে পারবা না, স্পটিং এরও তুমি বুঝতে পারবা না, এবং কিছু সংখ্যক তুমি কিন্তু ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও বুঝতে পারবে না। কারণ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তো অনেক কিছু টপিক এনে মনে করে মিলিয়ে এটা হয়, তো যেগুলো মনে করো টেন্স রিলেটেড সেগুলো কিন্তু বুঝতে পারবে না, তাই না? তো তোমাদের কিন্তু টেন্সটা আগে জানতেই হবে। বোঝা গিয়েছে? তো এগুলো তো গেল আমাদের মনে করো যে পরীক্ষার দিক থেকে মনে করো যে ইম্পর্টেন্ট জিনিস, যে টেন্স আমরা আগে করলে তাহলে এই জিনিসগুলো আমরা খুব ভালো করে বুঝতে পারবো, এতটুকু হয়ে গেল। এবার এই টপিকগুলো বাদেও তোমরা কিন্তু টেন্স যদি খুব ভালো করে শেখো, স্পেশালি হচ্ছে টেন্সের গঠন কিন্তু এগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু কাজে লাগবে, শুধুমাত্র ভয়েস বলে না, ন্যারেশনেও কাজে লাগবে এই গঠনগুলো, স্পটিং এরও কাজে লাগবে, আর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও কিন্তু কাজে লাগবে। গঠনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বারংবার কিন্তু আমি বলছি, জিনিসটা মাথায় রাখবা। বোঝা গিয়েছে? তো এইবার যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে এই টপিকগুলো বাদেও বা তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ বাদেও, ঠিক আছে, টেন্স জানলে কিন্তু তুমি মানে এটা ধরে চলো যে তুমি কাউকে ইংলিশে কোনো কিছু বোঝাতেও পারবা। হয়তো মনে করো খুব ভালো বাক্য, মনে করো স্ট্যান্ডার্ড বাক্য হবে না, কিন্তু মনে করো যে তুমি কিন্তু কাজ চালানোর মতন, কিন্তু কাজ চালানো বলা মনে করো যে ভুল হবে, মানে তুমি টেন্স জানলে কিন্তু মোটামুটি মনে করো যে কথাও তুমি বলতে পারবা, মানে এটাকে তোমরা স্পোকেন ইংলিশ বলো, তাই না? আমরা যে সাধারণ যে কথাগুলো বলি ইংলিশে, মনে করো এমনিতে ইংলিশ অনেকভাবেও মনে করো বলা যায়, ইডিয়মসের ব্যবহার করে,
ঠিক আছে, মোডালসের ব্যবহার করে অনেক ভালোভাবে কিন্তু ব্যবহার করা মানে ইংলিশের বাক্য কিন্তু বলা যায়। তবে আমি যদি বেসিকের কথা বলি, যে তোমরা জাস্ট মনে করো কাউকে কোনো কিছু বোঝাতে যদি চাও ইংলিশে, তুমি কিন্তু তাহলে টেন্স যদি জানো তাহলে কিন্তু টেন্স দিয়ে তুমি বোঝাতে পারবে। আর যদি খুব ভালো করে মানে স্ট্যান্ডার্ড যদি ইংলিশ বলতে চাও তাহলে তোমাকে তার অনেক কিছুই শিখতে হবে। তো ওটা আপাতত আমি কিছু বলছি না, ঠিক আছে। আমাদের যেহেতু এখানে WEP এক্সামটা আমাদের গুরুত্বপূর্ণ, তো আমরা কিন্তু এই এক্সামের কিন্তু ওপর ভিত্তি করে কিন্তু ক্লাসগুলো করব। তো তার সঙ্গে সঙ্গে এক্সট্রা একটা পয়েন্ট বললাম যে তোমরা কিন্তু ইংলিশে কথাও বলতে পারবা, মানে কাউকে যদি বোঝাতে চাও নর্মালি কোনো কিছু, তুমি কিন্তু টেন্স দিয়ে তাকে বোঝাতে পারবা। এবার তার জন্য কিন্তু তোমাকে সেই গঠনটা জানতে হবে, প্রত্যেকটা টেন্সের গঠন বোঝা গিয়েছে, তাহলে তুমি যে কোনো বাক্য মোটামুটি ইংলিশে বলতে পারবা। তো আশা করি তোমরা টেন্সের যে ভাগগুলো, তাই না, এগুলো তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো, এবং টেন্স জিনিসটা কি সেটাও তোমরা বুঝতে পেরেছো, তাই না। এবার আমি পরের ক্লাসগুলো কি করে করাবো তাও বুঝতে পেরেছো, যে আমি বললাম তোমাদের প্রথমে প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচার আমি করাবো। তো আশা করি তোমরা প্রত্যেকে এটাও বুঝতে পেরেছো, এবং তার সঙ্গে সঙ্গে আমি যে টেন্সের গুরুত্বটা বললাম, যে টেন্স করলে আমরা এগুলো দিয়ে আরো কোন কোন টপিক করতে পারবো সেই বিষয়ে কিন্তু পুরোপুরি আমি আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে আজকের এই ক্লাসটি আমি বেশি আর বাড়াচ্ছি না, তো ক্লাসটি আমি আজকের এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে।